প্রতিদিন সকাল ৬টায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ১৬ নম্বর ক্লাস। এর আগে আমরা ১৫টি ক্লাস আলোচনা করেছি, যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও। কোনটি দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি? অপশনগুলো দেখে নেব। অপশন এ শ্রীরামপুর, অপশন বি মছলিপত্তনম, অপশন সি সুরাট, অপশন ডি কাসিম বাজার। কোনটি দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য ঘটি? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শ্রীরামপুর। একটু ডিটেলস দেখে নেব। ইউরোপীয় শক্তিগুলির মধ্যে শুধু ইংরেজ না, ডাচ, ফরাসি, পর্তুগিজ, দিনেমার বা ড্যানিশ সবাই ভারতের বাণিজ্য কুঠি গড়েছিল। দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার হুগলি নদীর তীরে যে গুরুত্বপূর্ণ কুঠি গড়ে তার নাম ছিল ফেডেরিকগণ। এই পয়েন্টটা আমরা নোট ডাউন করব। পরে নাম হয় কি? শ্রীরামপুর। আগে নাম ছিল ফেডেরিকগণ, ফেডেরিক নগর, এবং পরে নাম হয় শ্রীরামপুর। এখানে ওরা প্রধানত কাঁচা সিল্ক, তুলা, চিনি, নীল ইত্যাদি নিয়ে ব্যবসা করত। 1845 সালে দিনেমাররা তাদের সব কুঠি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিক্রি করে দেয়। পরীক্ষায় ডেনিস কুঠি জিজ্ঞেস করলে যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে মনে রাখবো, বাংলাতে হয়েছিল শ্রীরামপুরে এবং দক্ষিণ ভারতে হচ্ছে ট্রাকিমবারে। মনে রাখবো এই দুটো পয়েন্ট। পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে যে ডেনিস কুঠি বা যেটাকে আমরা দিনেমার বলছি, সেই কুঠি পরীক্ষায় যদি আসে তাহলে বাংলায় হয়েছিল শ্রীরামপুর এবং দক্ষিণ ভারতে হয়েছিল ট্রাকিমবারে। মনে থাকবে পয়েন্টগুলো। নেক্সট ৩ নম্বর প্রশ্ন। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? অপশন এ ১৭৫৬, অপশন বি ১৭৬৫, অপশন সি ১৭৬১, অপশন ডি ১৭৬২। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ১৭৬১ সালে। ডিটেলস দেখে নিই। পানিপথে ৩টি বড় বড় যুদ্ধ হয়েছিল, যার মধ্যে প্রথম যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ সালে। কার কার মধ্যে হয়েছিল? বাবর বনাম ইব্রাহিম লোদি। এখানে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। নেক্সট আসে দ্বিতীয় পানিপথ ১৫৫৬, আকবর বনাম হেমুর মধ্যে হয়েছিল। এবং তৃতীয় ১৭৬১ সালে মারাঠা বনাম আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। তৃতীয় পানিপথের যুদ্ধ তারিখটা মনে রাখবো ১৪ই জানুয়ারি ১৭৬১। একদিকে মারাঠা কনফেডারেসি, অন্যদিকে আফগান শাসক আহমেদ শাহ আবদালি বা দুররানি ও তার মিত্ররা। এর ফলে কি হয়েছিল? মারাঠাদের ভয়ঙ্কর পরাজয় হয়। ফলাফল কি? না, মারাঠাদের শক্তি অনেক কমে যায়। উত্তর ভারতে ক্ষমতার শূন্যতা তৈরি হয়। পরোক্ষ ইংরেজদের উত্থান সহজ হয়ে যায়, কারণ শক্তিশালী দেশীয় প্রতিবন্ধী কমে গেল। এই জন্য এখান থেকে আমাদের 4টে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল, কার কার মধ্যে? দ্বিতীয় কবে হয়েছিল, কার কার মধ্যে? তৃতীয় কবে হয়েছিল, কার কার মধ্যে? এবং তৃতীয় পানিপথের যুদ্ধ ডেটটাও মনে রাখবো। পরীক্ষার কোশ্চেন যদি একটু টাফ হয় তাহলে কিন্তু এই তারিখটাও জানতে চাই। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট ৩ নম্বর প্রশ্ন। ফতেহাবাদ শহর কে নির্মাণ করেন? অপশন এ মোহাম্মদ বিন তুগলক, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি সিকান্দার লোদি, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। ফতেহাবাদ শহর কে নির্মাণ করেন? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি ফিরোজ শাহ তুগলক। একটু ডিটেলস দেখে নিন। ফিরোজ শাহ তুগলক শাসনকাল ১৩৫১ থেকে ১৩৮৮। তুগলক বংশের সুলতান তিনি। তিনি নতুন নতুন শহর ও স্থাপত্য কীর্তি নির্মাণে খুব আগ্রহী ছিলেন। তিনি গড়ে তোলেন কি? ফতেহাবাদ, হিসার এবং ফিরোজাবাদ। ফিরোজ শাহের কাজের বৈশিষ্ট্য কি? সেচ ব্যবস্থা উন্নত, খাল খণ্ডক, বাগান, ধর্মীয় স্থাপনা। পয়েন্টগুলো আমরা মনে রাখবো। ক্লিয়ার? নেক্সট ৪ নম্বর প্রশ্ন। কৈবর্ত বিদ্রোহ কোন রাজার আমলে হয়? ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ প্রথম মহিপাল, অপশন বি রামপাল, অপশন সি দ্বিতীয় মহিপাল, অপশন ডি কুমারপাল। কৈবর্ত বিদ্রোহ কোন রাজার আমলে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্বিতীয় মহিপাল। ডিটেলস দেখে নিই। সম্ভবত এখানে অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে, এটা ভুল আছে। কৈবর্ত ছিল পূর্ববঙ্গ অঞ্চলে মৎস্যজীবী ও কৃষিজীবী এক সম্প্রদায়। পাল যুগে এদের মধ্যে বিদ্রোহ হয়। ইতিহাসে এটি কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহ সংগঠিত হয় পাল রাজা প্রথম মহিপালের আমলে। এটা প্রথম হবে না, এটা দ্বিতীয় হবে। প্রধানত বঙ্গ অঞ্চল, বিশেষ করে পূর্ববঙ্গ আধুনিক বাংলাদেশের অংশ। এর ফলে এই অঞ্চলে পাল শক্তির প্রভাব দুর্বল হয়ে পড়ে।
গুরুত্বপূর্ণ কারণ কি না সামাজিক অর্থনৈতিক অসন্তোষ থাকে এই বিদ্রোহে, অর্থাৎ শুধু রাজনৈতিক কারণই কিন্তু নয় এই বিদ্রোহ হওয়ার জন্য। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন পশু সম্পর্কে জানা যায়নি? সিন্ধু সভ্যতায় কোন পশু সম্পর্কে জানা যায়নি? অপশন এ গরু, অপশন বি হাতি, অপশন সি গন্ডার, অপশন ডি ঘোড়া। সিন্ধু সভ্যতায় কোন পশু সম্পর্কে জানা যায়নি? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি ঘোড়া। ডিটেলস দেখে নিই। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা যায়, এক গরু গৃহপালিত পশু হিসেবে ব্যবহৃত হয়, 2 হাতি সিল মূর্তিতে চিত্রিত, 3 গন্ডার কিছু সিলমোহরে চিত্র আছে, কিন্তু ঘোড়ার অস্তিত্ব এখানে প্রমাণ পাওয়া যায়নি। পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে, সিন্ধু সভ্যতায় ঘোড়ার পরিচিত ছিল না, প্রমাণ নেই, এটাই ধরে নেওয়া হয়েছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভগবান মহাবীর কোথায় মৃত্যুবরণ করেন? ভিভিয়া ইম্পর্টেন্ট ফর আপকামিং ডব্লিউপি কেপি কনস্টেবল। অপশন এ বৈশালী, অপশন বি পাবাপুরি, অপশন সি কুশিনগর, অপশন ডি কোসল। ভগবান মহাবীর কোথায় মৃত্যুবরণ করেন? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পাবাপুরি। ডিটেলস দেখে নেব। ভগবান মহাবীর জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর এবং মনে রাখবো এর প্রতীক ছিল সিংহ। তার জন্ম বৈশালী নিকটবর্তী ক্ষত্রিয় কুলে। জৈন ঐতিহ্য অনুযায়ী মহাবীর 72 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর স্থান হচ্ছে পাবাপুরি, বর্তমানে বিহারের নালন্দা জেলায়। এই ঘটনাকে জৈন ধর্মে বলা হয় নির্বাণ লাভ। পাবাপুরীতে এখন জৈনদের পবিত্র তীর্থস্থান আছে। একটা প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? অবশ্যই এটার উত্তর কমেন্টে তোমরা জানাবে। 7 নম্বর প্রশ্ন, মৌলানা শৌকত আলী ও মোহাম্মদ আলী কোন আন্দোলনের বিশেষ ভূমিকা পালন করে? অপশন এ খিলাফত আন্দোলন, অপশন বি এখানে অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে, অপশন বি ভারত ছাড়ো আন্দোলন, অপশন সি চম্পারণ সত্যাগ্রহ, অপশন ডি খেদা সত্যাগ্রহ। মৌলানা শৌকত আলী ও মোহাম্মদ আলী কোন আন্দোলনের বিশেষ ভূমিকা পালন করেছিলেন? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ খিলাফত আন্দোলন। ডিটেলস দেখে নিই। দুই ভাই মৌলানা মোহাম্মদ আলী ও মৌলানা শওকত আলী, পরিচিত আলী ব্রাদার্স, এই মৌলানা শৌকত আলী এবং মোহাম্মদ আলী, এরা আলী ব্রাদার্স নামে পরিচিত। এরা প্রথম বিশ্বযুদ্ধের পর খিলাফত আন্দোলনের নেতৃত্বে ভূমিকা দেন। তুরস্কের খলিফার ক্ষমতা রক্ষা ছিল এর উদ্দেশ্য, মুসলিম জনমতকে সংগঠিত করা ছিল এর উদ্দেশ্য। গান্ধীজি এই খিলাফত আন্দোলনকে নিজের অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করেন, ফলে হিন্দু মুসলিম ঐক্য একসময় শক্তিশালী হয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন, নেহেরু কমিটি রিপোর্ট কার নেতৃত্বে প্রকাশ পায়? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি মতিলাল নেহেরু, অপশন সি আলী ইনমান, অপশন ডি গান্ধীজি। নেহেরুর কমিটি রিপোর্ট কার নেতৃত্বে প্রকাশ পায়? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি মতিলাল নেহেরু। ডিটেলস দেখে নেব। 1927 সালে ব্রিটিশ সরকার সাইমন কমিশন পাঠায়, যেখানে কোনো ভারতীয় সদস্য ছিল না। এর প্রতিবাদে ভারতীয়রা নিজেদের সংবিধানের খসড়া তৈরি করার সিদ্ধান্ত নেয়। গঠিত হয় নেহেরু কমিটি। সভাপতি ছিলেন, মনে রাখবো এই নেহেরু কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরুর পিতা। 1928 সালে এই কমিটি যে সংবিধান প্রস্তাব করে তাই নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এর মূল কথা কি? ডমিনিয়ন স্ট্যাটাস, মৌলিক অধিকার এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে মতিলাল নেহেরু কে ছিলেন? বলবো পণ্ডিত জওহরলাল নেহেরুর পিতা। নেক্সট 9 নম্বর প্রশ্ন, কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি অম্বিকা চরণ মজুমদার, অপশন ডি গান্ধীজি। বিকল্প প্রশ্নের অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি অম্বিকা চরণ মজুমদার। দেখে নিই। লখনৌ অধিবেশন হয়েছিল 1916 সালে। ভারতীয় জাতীয় আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট এটা। এই অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের লখনৌ চুক্তি হয়। এর মাধ্যমে উভয়ের মধ্যে রাজনৈতিক সমঝোতা গড়ে ওঠে। এই অধিবেশনেই সভাপতি ছিলেন অম্বিকা চরণ মজুমদার। পরীক্ষায় লখনৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন এইভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে, তখন উত্তর হয়ে যাবে অম্বিকা চরণ মজুমদার। আজকের শেষ প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন দেখে নাও। 10 নম্বর প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়? ভিভিয়া ইম্পর্টেন্ট। অপশন এ 1929, অপশন বি 1930, অপশন সি 1931, অপশন ডি 1932। প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল অপশন বি 1930 সালে। ডিটেলস দেখে নিই। গোলটেবিল সম্মেলন কোথায় হয়েছিল? লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। 3টি বৈঠক, যার উদ্দেশ্য ছিল ভারত শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করা। 3টি বৈঠকের প্রথম গোলটেবিল বৈঠক হয় 1930 সালে, দ্বিতীয় হয়েছিল 1931 সালে, তৃতীয় হয়েছিল 1932 সালে। প্রথম সম্মেলনে কংগ্রেস অংশ নেয়নি,
কারণ তখন দেশ জুড়ে অসহযোগ ও নাগরিক অবাধ্যতা আন্দোলন চলছিল। দ্বিতীয় সম্মেলন গান্ধীজি কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন গান্ধী আরউইন চুক্তির পর। ভাবো এই 10টা কোশ্চেন আমরা কত ডিটেলস জানলাম। আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্টে জানাবে ক্লাসটি তোমার কেমন লাগলো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এই ক্লাসের পাশাপাশি আমাদের ক্লাসে গ্রুপ ডির জিকের ক্লাস এবং ইংলিশ এবং ম্যাথের ক্লাস চলছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো, এবং সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস চলছে। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ই স্টাডি নোট। ডিটেলস জানার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।